আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজকে হতে পারে। গতকালকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সহযোগী কমিশনাররা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং তাকে বিস্তারিত অবহিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু হয়ে যাবে এবং তফসিল ঘোষণার আগে ভোটার হতে হবে, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে উপস্থিত থাকতে হবে, এসব দিক বিবেচনায় আমরা দেখেছি আমাদের 2 ছাত্র উপদেষ্টা সরকার থেকে পদত্যাগ করেছে, কারণ তারা নির্বাচন করতে পারে। জনাব তারেক রহমান এখনো লন্ডনে আছেন। তিনি যদি আজকের মধ্যে বাংলাদেশে না আসেন, তার ভোটার হওয়াটা সঠিক কোনো উপায় থাকবে না, স্বচ্ছ কোনো উপায় থাকবে না। রাজকীয় উপায় থাকতে পারে, কিন্তু স্বচ্ছ কোনো উপায় থাকবে না। সাধারণ জনগণের জন্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার বাইরে থেকে তিনি রাজকীয় সুযোগ সুবিধা গ্রহণ করবেন, তেমন একটা ব্যাপার চলে আসবে। তিনি যদি আজকের মধ্যে যদি না আসেন, তাহলে তিনি ভোটেও পার্টিসিপেট করতে পারবেন না, নির্বাচনে তিনি পার্টিসিপেট করতে পারবেন না। তার মানে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এই মুহূর্তে হারাবেন। পরবর্তীতে তিনি হয়তো উপনির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে অনেক কিছু হতে পারবেন। এখন বাংলাদেশের রাজনীতিতে যে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, সেটা ভোটের মাঠে জনগণ কিভাবে গ্রহণ করে, সেটা এখন বড় একটা আলোচনার বিষয়। আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম শীর্ষ পত্রিকা প্রথম আলো, নর্মালি যেটা হয় আর কি, যেমন শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার দিন বা তার আগের দিনে তোমরা দেখছি বাংলাদেশের সব ব্যবসায়ীরা এক হয়ে কি করছে, একে আজাদ তাজাদ কে আছে না, এখন যারা এটা তো স্বৈরাচার। মানে 2টা ভিডিও পাশাপাশি দিয়ে ফেসবুক আপনারা দেখতে পাবেন। শেখ হাসিনা সরকার বারবার দরকার একবার বলছে, পরে বলতেছে এই যে 14 বছরের স্বৈরাচার, 17 বছরের এটা তো ফ্যাসিজম তৈরি করেছে। সে আবুল কালাম আজাদ বলতেছিল যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, অথবা বসুন্ধরা গ্রুপ অথবা সিটি গ্রুপ, এরা সবাই যেভাবে টাকা পয়সা দিয়ে, ভয়েস দিয়ে, সমর্থন দিয়ে, পত্রপত্রিকার সাপোর্ট দিয়ে, নিউজ মিডিয়াগুলো তাদের প্রচারণা দিয়ে যেভাবে সাপোর্ট দিয়েছে হাসিনাকে, সেটা আমরা দেখেছি ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়েছে। এখন প্রথম আলো যে সার্ভেটা প্রকাশ করেছে, সেই সার্ভে কি নিরপেক্ষ না তো মনে হয়, কেন বাংলাদেশে সমসাময়িক সময় আরও অনেকগুলো সার্ভে প্রকাশ হয়েছে। প্রত্যেকটা সার্ভেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে খুব বেশি ভোটের ডিফারেন্স নাই। আর ভোট হবে মোটামুটি 2 মাস পরে। এই 2 মাসের মধ্যে কত কিছু পরিবর্তন হবে। এই যে বিএনপি শীর্ষ নেতৃত্ব দেশের মধ্যে অনুপস্থিত, এবং খালেদা জিয়া অসুস্থ, তিনি যদি নির্বাচনের মাঠে প্রভাব বিস্তার করতে না পারেন, সেক্ষেত্রে খালেদা জিয়ার যে ক্যারিসমাটিক উপস্থিতি, অর্থাৎ এখন তার বয়স হয়েছে, এখন সে ক্যারিসমাটিক জিনিসপত্র হয়তো আর তেমন করে কাজ করবে না, সেটা তো এফেক্ট ফেলবে না। সুতরাং বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কে আছে? এই যে প্রথম আলো আছে, প্রথম আলো যেভাবে 57% সাপোর্ট দেখিয়ে দিল, কারণ হচ্ছে কি, এক জিনিস কম্পেয়ার করে আমি বলেছিলাম যে জরিপে যদি রেজাল্টটাকে যদি ভালো, যে হ্যাঁ ভালো একটা রেজাল্ট দেখাচ্ছে সে, যেটা গ্রহণযোগ্য, সেটা হতে হলে স্যাম্পল সাইজ বড় হতে হয়, নিরপেক্ষ হতে হয়, এবং স্যাম্পলগুলোর মধ্যে কোনো রকম বায়াস থাকতে পারবে না। যে আমি বিএনপি করে জিজ্ঞাসা করলাম, এই বিএনপি করে জিজ্ঞাসা করলাম, এই বিএনপি, তার 100 জনে তো বলবো যে হ্যাঁ তারেক রহমান প্রধানমন্ত্রী। এখন একটা নিরপেক্ষ স্যাম্পল কোথায় দেখতে পাবেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের অতি সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, চিটাগাং ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগরে নির্বাচন হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। এগুলা স্যাম্পলগুলো কিন্তু র্যান্ডম স্যাম্পল, কেন বাংলাদেশের আনাচে কানাচে নানা জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষিত ছোট ছোট এলাকার ছেলেপেলেগুলো কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সেই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যদি
নির্বাচনী ফলাফলকে পর্যালোচনা করে তাহলে আমরা কি দেখি? 30,000 ভোট কাস্টিং হয়েছে, তার মধ্যে 15,000-ই পেয়েছে সাদিক কায়ুম। 15,000 ভোট, মানে অর্ধেকের বেশি ভোট পেয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতগুলো পেয়েছে? 7,000-এর মতো ভোট পেয়েছে, মানে বিএনপি সমর্থিত ছাত্র দলের প্রার্থী। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, মানে এটাকে যদি আমরা একটা রেফারেন্স হিসেবে ধরি, স্যাম্পল সাইজ 30,000 অনেক বড়, তার মধ্যে 15,000 পেয়েছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় শিক্ষিত জনগোষ্ঠী কোন জায়গাতে কাদেরকে ট্রাস্ট রাখতে চেষ্টা করছে। তাহলে প্রথম আলোর জরিপটা যদি তেমন করে হতো, অনেক বড় একটা স্যাম্পল নিয়ে, অনেক সময় নিয়ে, নিরপেক্ষ নানা রকম স্ট্যান্ডার্ড পার হয়ে যদি হতো, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারতাম। তাহলে এটা অনেকটা হচ্ছে কি, ওই যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, আবুল কালাম আজাদের মতো, অথবা সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যেভাবে প্রোপাগান্ডা চালিয়েছিল, সেই প্রোপাগান্ডা প্রথম আলো সবসময় তো ওইভাবে থাকে। এখন আর এটা তো বোঝা যাচ্ছে, আমরা দেখেছি 24 সরকার কে ফেলেছে? বিএনপি ফেলেছে নাকি জামাত শিবির ফেলেছে? জামাত শিবির ফেলেছে, জামাত শিবির ফেলেছে। মসজিদ, মাদ্রাসা, মক্তবের ছেলেপেলেগুলো রাস্তায় নেমেছে। রাস্তায় প্রতিবাদী যে মুখগুলো ছিল, তার মধ্যে 80%-এর উপরে ছিল এরা ছিল প্রান্তিক জনগোষ্ঠী, ছিল প্রান্তিক জনগোষ্ঠী, এলিট না। হ্যাঁ, ডেফিনেটলি জামাত শিবির এলিট না। বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব, তারা এলিট। দেখেন না তারা কোথায় থাকে? তারা লন্ডনে থাকে। তারা বাংলাদেশে আসে না, তারা বুলেট প্রুফ গাড়ি লাগবে, তাদের ভিভিআইপি ট্রিটমেন্ট লাগবে, তারা বাংলাদেশে আসবে না। তাদের গুলশান বানানোদের বাড়ি না হলে কাঠার পর কাঠা নিয়ে তারা বাংলাদেশে আসবে না। তারা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশে আসবে না। পলিটিক্যাল এলিট। আর জামাত শিবিরের লোকজন, নায়েবে আমির তামিম, খুব সিম্পল লাইফ লিড করে, নিরাপত্তা নিয়ে অত শঙ্কিত না। বাংলার মানুষ মারা গেলে আমরাও মারা যাবো, এমন একটা ব্যাপার। বাংলা মানুষ যা খায় সেটাই আমরা খাবো, এমন একটা ব্যাপার। তাহলে প্রথম আলো যে জরিপটা, সেই জরিপটা প্রথম আলো যেহেতু নিজেকে এলিট মনে করে, কারণ বাংলাদেশের যে বর্তমান যে সরকারটা তৈরি হয়েছে, তার বড় একটা অংশ প্রথম আলো ব্যাগড। প্রথম আলো বাংলাদেশের রাজনীতিতে বড় একটা স্থিতিশীলতা দেখায় না। তারা এমন কোনো নিউজ করে না যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করে, বাংলাদেশ মানে সত্য প্রকাশ করে না, ধামাচাপা দেয়। সত্য প্রকাশ করে না, যেমন বাংলাদেশে দুর্নীতি হয় সেটা প্রকাশ খুব বেশি করে না। সৎ লোকের নেতৃত্ব লাগবে, সৎ কারা সেটাকে সে প্রকাশ করে না। সে এলিট কি চায়, যেমন বর্তমানে এলিট কারা, উঠে আসবে কারা? বিএনপি। সেই জন্য আমরা দেখি। আর প্রথম আলোর সাথে তো আমরা জানি যে জামাত শিবিরের একটা দূরত্ব আছে। কি দূরত্ব আছে? ধর্মীয় গোড়ামি, উগ্রবাদী। প্রথম আলো নিজেদেরকে প্রগতিশীল মনে করে, প্রগতিশীল। সুতরাং তারা তাদের মতো করে এজেন্ডা বাস্তবায়ন করছে। সবাই যার যার মতো এজেন্ডা বাস্তবায়ন করছে, যার যার ইস্যু আছে, কেউ নিরপেক্ষ না, কেউ নিরপেক্ষ না। প্রথম আলোকে যে বিজ্ঞাপনগুলা দেয়, সেগুলা দিয়ে সরকার তাকে কন্ট্রোলে রাখে, পত্রিকাগুলোকে সেভাবে সরকার কন্ট্রোলে রাখে, ইলেকট্রনিক মিডিয়াগুলোকে সরকার কন্ট্রোলে রাখে। সব হচ্ছে দেয়া নেওয়ার একটা ব্যাপার সেবা। তুমি আমাকে প্রোপাগান্ডামূলক নিউজ দিবা, আমি তোমাকে বিজ্ঞাপন দিব, এরকম একটা ব্যাপার। সরকারের সাথে কি, ব্যবসায়িক সংগঠনের সাথে কীভাবে তুমি আমাকে চাঁদা দিবা, মানে তোমার লাভের বখরা দিবা, আমি তোমাকে বিজনেসের লাইসেন্স দেব, এইভাবে চলে না, এইভাবে চলছে। সুতরাং প্রথম আলো যেই সার্ভেটা করেছে, সেই সার্ভেটা নিরপেক্ষতা নিয়ে সমাজের সর্বত্র মোটামুটি একটা, মানে কেউ আগের মতো কেউ এখন কেউ বিশ্বাস করে না। আগের মতো কেউ এগুলো বিশ্বাস, বাংলাদেশের খুব স্বাভাবিক, বাংলাদেশের 54-55 বছর স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে বাংলাদেশ সরকার পরিচালনার লোকজন দেখতে পেয়েছে, পরিবর্তন কিচ্ছু দেখেনি। ডিজাস্টার ক্যাপিটালিজম দেখেছে, দুর্নীতি দেখেছে, চ্যাম্পিয়ন হওয়া দেখেছে, হাওয়া ভবন দেখেছে, গণভবন দেখেছে, দুর্নীতিতে মানে বাংলাদেশের দরকার শেখ হাসিনা সরকার, এগুলো দেখেছে, স্লোগান, প্রচার, প্রোপাগান্ডা দেখেছে। সৎ লোক এবং যোগ্য লোকের শাসন দেখেনি, দল পরিচালনায় সৎ লোক এবং যোগ্য লোককে দেখেনি। সুতরাং খুবই স্বাভাবিক বাংলাদেশের এবার যেহেতু তরুণ জনগোষ্ঠী অনেক বেশি বড় একটা পোর্শন, ক্ষমতা পালাবদ্ধভাবে ফ্লিপ হয়ে যাবে,
সেটা আমি বিশ্বাস করি। কেন যেভাবে বিএনপি মনোনয়ন দিয়েছে, বিএনপির রাজনৈতিক কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আশার কিছু তাদের নাই। সেজন্যই প্রোপাগান্ডামূলক লোকজনের সাহায্য নেওয়া হচ্ছে। প্রথম আলোর সাহায্য নেওয়া হচ্ছে। প্রথম আলোকে এই ফান্ডটা কে করেছে? প্রথম আলোর যে এই যে সার্ভেটা করলো, ফান্ডটা কে করেছে? ডেফিনিটলি বিএনপি ব্যাকড কেউ।